নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে অনেককেই দেখছি লাইভ স্ট্রিমিংয়ের আপনারা নিচে লিখছেন, দূর মশাই রোজই বলছেন যুদ্ধ লাগবে। কোথায় যুদ্ধ? কেন আপনাদের কি আমরা বলেছি নাকি যুদ্ধ এইভাবেই হবে, মানে যেভাবে সিনেমাতে দেখেছেন বর্ডার বা ইয়ে? আরে ওগুলো 65-71 সালে যুদ্ধ নিয়ে নির্মাণ করা হয়েছে। পরের দিকে কিছু ভারতবর্ষের কিছু অপারেশনস, মানে বিভিন্ন জঙ্গিকে কীভাবে লিফট করে নিয়ে আসা হয়েছে, তার কিছুর উপর সিনেমা হয়েছে। এগুলো কিন্তু এখন একটু বোঝবার একটা বিষয় রয়েছে। কারণ ভারতের যে সংযম যেটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ জেনে রাখবেন কৌশলগত সংযম। কৌশলগত সংযম কেন এই কথাটা বলছি? একটা রেসপন্সিবল দেশ তাকে কৌশলগত সংযম এই কারণেই দেখাতে হচ্ছে, যেহেতু দুটো নিউক্লিয়ার শক্তি রয়েছে, সেখানে কতগুলো তুল্যমূল্য বিচার করে ভারত ডেফিনেটলি স্ট্রাইকে যাবেই, এবং সেটা তার আগে একটু অর্থনৈতিকভাবে যদি পাকিস্তানকে দুর্বল করে দেওয়া যায়। ভারতের বৈদেশিক বা আর্থিক নীতির ক্ষেত্রে চাণক্য নীতি খুব কাজ করে, নিশ্চয়ই আপনারা জানেন, সেই চাণক্যের কথা শুনেছেন। চাণক্যের একটা দুর্দান্ত একটা কথা আছে, দুর্জনস্য ধনক্ষয়, মানে দুর্জনের ধনক্ষয় করে দাও। যে যত, এটা তো কোনো সন্দেহ নেই পাকিস্তান দুর্জন একটি রাষ্ট্র হয়ে গেছে, যার সেনাপ্রধান আসিম মুনির বলে দ্বিজাতি তত্ত্ব, এবং যেকে নিজেদেরকে সুপিরিয়র ঘোষণা করে বলে যে বাকি হিন্দুদের সাথে তাদের থাকার কোনো প্রশ্নই নেই। তো যেরকম বলে কতটা দুর্জন হলে সেই দুর্জনস্য ধনক্ষয় এটা, এবং এটা পাকিস্তান হারে হারে টের পাচ্ছে, জিনিসপত্রের আকাল লেগেছে। এমন অবস্থা যে সেনাবাহিনীতে যেমন পদত্যাগ চলছে, কেন সেনাবাহিনীকে যদি দুর্গম, সেখানে যে খাইবার পাখতুনখোয়া থেকে যদি মুভমেন্ট করা হয়, তাহলে সেখানে টিটিপি ওয়েট করে রয়েছে। তারা কিন্তু ভারতের মতো সেরকম নয়, তারা হচ্ছে যে রাষ্ট্র তারা পরিচালনা করে, সেখানে তাদের মতো করে তারা একটা লড়াই দিচ্ছে, এবং সেই লড়াইয়ে পাকিস্তান নাস্তানাবুদ হচ্ছে। অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি সাম্প্রতিক 2 মাসের স্ট্যাটিস্টিক্স দেখলে যে কোনো সরকারের চোখ মাথায় উঠে যাবে। সেনাবাহিনীকে কিভাবে নাস্তানাবুদ করছে পাক সেনাবাহিনী, তাদের সামনে অনেক সময় অসহায় হয়ে পড়ছে। আরেকটা ফ্রন্ট হচ্ছে, 3টে ফ্রন্টে যেহেতু পাকিস্তানকে লড়তে হবে। আরেকটা ফ্রন্ট হচ্ছে অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর, যেখানে ওরা প্রায় লিস্ট দিয়ে দিয়েছে। পাকিস্তান বলেছে মাদ্রাসা 1000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, বলেছে এখন আর পড়ে লাভ নেই, তোমরা এক কাজ করো, বাংকার বানাও এবং যুদ্ধ করো। মানে যুদ্ধ ওখানে সেনাবাহিনীর আগে হচ্ছে ওটা করে, আর এদেরকেই মগজধলাই করে প্রত্যেক বছর ভাবুন 3 লক্ষ এরকম ছাত্র বেরিয়ে আসছে, তার একটা বড় অংশকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয় বারমুলা, উড়ি, এই বিভিন্ন পয়েন্টগুলো থেকে ঢুকিয়ে দিয়ে তারা পীর পাঞ্জাল রেঞ্জে এসে উপস্থিত হয়। ফলে গোটা কাশ্মীর জুড়ে সেনাবাহিনী একটা ক্লিনজিং অপারেশন তারা চালাচ্ছে, এবং এইটা এতটাই তারা নিখুঁতভাবে পরিচালনা করছে, কারণ ভারতীয় সরকার এই মুহূর্তে তারা সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তাই কিভাবে কখন স্ট্রাইক করবে সেটা সেনাবাহিনীর নিজস্ব একটা ব্যাপার। কিন্তু ভারত আরেকটা যে চাপ তৈরি করছে সেটা হচ্ছে রাষ্ট্রসংঘ এবং FATF এর উপর চাপ বাড়িয়েছে। এই চাপটা বাড়াতে হয়েছে একটাই কারণে, যে পাকিস্তান যে একটি দুর্বৃত্ত রাষ্ট্র, একটি সন্ত্রাসবাদকে সে সরাসরিভাবে প্রশ্রয় দেয়, যার ঘটনা পেহেলগাঁওতে ঘটেছে। FATF-তে যদি পাকিস্তান দূষণ না ব্ল্যাকলিস্টেড করার চেষ্টা চলছে, এবং গোটা আন্তর্জাতিক বিশ্ব এটার ক্ষেত্রে যদি একসুরে হয়, তাহলে পাকিস্তান পপার হয়ে যাবে, যাকে বলে একেবারে। তখন নিশ্চয়ই বুঝতে পারবে যে দ্বিজাতি তত্ত্ব, সুপিরিয়র কমপ্লেক্সিটি, এই ভয়ঙ্কর এই যে বিষ উগড়াচ্ছে প্রতি মুহূর্তে, তার যোগ্য জবাব নিঃসন্দেহে ভারতীয় সেনাবাহিনী কখন কিভাবে দেবে। এটাই তো হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারের যুগ নয়। এবং যদি সত্যিকারের যুদ্ধ হয়, পৃথিবীর ইতিহাস প্রথম দেখবে দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই, এবং সেই কারণে ভারতীয় সেনাবাহিনী অঙ্ক কষছে ঠিক কখন কিভাবে স্ট্রাইকটা তারা করবে। এই ব্যাপারে বিস্তারিতভাবে যাব আজকে। ইসলামিক জঙ্গিবাদ
একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দ্বিজাতি তত্ত্ব। বারবার এই কথাটা বলছি এই কারণেই যে এই ন্যারেটিভটাকে এমনভাবে গ্রথিত করে দেওয়া হয়েছে যেখানে জম্মু কাশ্মীরে ঘরে 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 হচ্ছে ফিদায় বা হচ্ছে সেখানে জঙ্গি বাড়ির কোনো না কোনো কেউভাবে যুক্ত হয়ে পড়ছে, তারা নানা রকম সাবভার্সিভ কাজ করছে, অথচ প্রাণ যাচ্ছে কাদের না, পর্যটকে। ভেবে দেখুন, শুধু একটি তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য শোনাবো। তথ্যটা হচ্ছে এই, এবছর বাজেটে 1,10,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে জম্মু কাশ্মীরের জন্যে, অথচ সরকার ওখানে ট্যাক্স বাবদ আয় করেছে 10,000 কোটি টাকা। আর বাকি এই যে টাকাটা এটা কারা দিল? ভারতবর্ষের ট্যাক্স পেয়াররা, যারা একটা বড় অংশ আছে দক্ষিণ ভারত থেকে। তার কারণ দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে ভরপাই করে এইভাবে। আর সেই কর্ণাটকের একজনকে মেরে মঞ্জুনাথ, তার স্ত্রী যখন বলছে তাহলে আমাকে ছাড় দিচ্ছ কেন, আমাকেও মারো, সে বলছেন না মোদিজিকে গিয়ে বলো। মানে কতটা নিষ্ঠুর, কতটা পাপী, কতটা জঘন্য, নৃশংস এরা হতে পারে। সামান্য বোধ বুদ্ধি নেই, শুধু মাথার মধ্যে গুজে দেওয়া হয়েছে ভারত বিদ্বেষ, কাফের, মালাউন, এই সমস্ত। এরা কি করে দেশপ্রেমিক শক্তি হবে? তাই ভারতকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হচ্ছে। কঠিন পরিস্থিতি, এটা বোঝার ব্যাপার রয়েছে। তাই অনেকে হয়তো যারা আমোদ প্রমোদ বা ভাবছেন ভারত দুর্বল হয়ে পড়ল কি না, সে সম্পর্কে আপনাদের কাছে নিঃসন্দেহে একটা বড় মেসেজ যাবে। আমি প্রথমে একটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনব। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. ক্রস বর্ডার টেরোরিজম, যেটা একেবারেই পাকিস্তান এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের একটা উস্কানি, গতকাল এই নিয়ে দীর্ঘায়িত করেছি। এবং উত্তর পূর্ব ভারতকে দখল নেব, ওখানে লাগিয়ে দিন, তাহলে পাকিস্তান কিছুটা রিলিফ পাবে। পাকিস্তানকে নিয়ে এই যে একটা চিন্তা, মহান গভীর চিন্তা তারা করে যাচ্ছেন বাংলাদেশ, এর কি কোনো ফল হবে না? অনেকে তো এটাও বলছেন। তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এখন ডক্টর ইউনূসের বিভিন্ন চেলা চামুন্ডারা। আর অন্যদিকে বিজেপির প্রধান এটা বলে একেবারে ভারত এটাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছে, ভীষণই সিরিয়াসলি নিয়েছে। গতকালে নিয়ে বিস্তারিতভাবে জনমতে ছিলাম, অনেক আলোচনা এই নিয়ে করেছি। তাই আজকে এই বিষয়টা ঢুকছে না, আজকে দেখবো আর কি যে কেন কৌশলগত সংযম দেখাচ্ছে ভারত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবই তো রেডি, তাহলে কেন এই কৌশলগত সংযম? আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, এর প্রদেশ কংগ্রেসকে একটা জায়গা নিয়ে গেছেন এবং এআইসিসি মেম্বার, এআইসিসি সদস্য, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, যেটা তার সদস্য আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ অত্যন্ত একজন পপুলার লিডার বেঙ্গলের, আপনারা সকলে জানেন। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেপির মুখপাত্র হিসেবে যোগ দেবেন শঙ্কুদেব পান্ডা, তিনি এসে পৌঁছচ্ছেন। এবং রয়েছেন উত্তরবঙ্গ থেকে রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত। গৌতমবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি একটু আশুতোষ চ্যাটার্জি আপনার কাছ থেকে এটাই জানতে চাইব যে একটা অনেকে বলছে ভারত কি একটা কৌশলগত সংযম দেখাচ্ছে, মানে ভারতই বলতে ভারতের সেনাবাহিনীর কথাই এখন এই ক্ষেত্রে বলতে হবে, যেহেতু পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই কৌশলগত সংযমের মধ্যে কি ভারত আটকে থাকবে, নাকি ভারত একটা যোগ্য জবাব দেবে সীমান্ত পারের সন্ত্রাসকে প্রধান মদতদাতা পাকিস্তানের দিকে? দেখুন, প্রথমেই আমি শুরু করতে চাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে রেজলিউশন হয়েছে, সেই রেজলিউশনে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, আমাদের নেতৃত্ব রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়াজি থেকে শুরু করে, এবং আমাদের যিনি ইনচার্জ বর্তমানের এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের সিএলপি, আমরা প্রথমেই বলেছি যে আমরা প্রত্যেকটা পরিবার, যে 26টা পরিবারের এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম চোখের সামনে, আমরা তাদের পাশে রয়েছি। তার কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি তাদের বাড়িতে গেছিলেন, এবং নেপাল মাহাতো পুরুলিয়াতে তাদের বাড়িতে গেছিলেন। এবং সিডব্লিউসি রেজলিউশনে আমরা বলেছি যে আমরা এই সময় রাজনীতি একেবারেই পছন্দ করছি না বা করার প্রয়োজনীয়তা মনে করছি না। আমরা ইউনিফাইড, আমরা সরকারের সাথে রয়েছি এবং সরকারকে আমরা অনুরোধ করছি বারবার করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা অ্যাকশান নেওয়ার আপনারা নিন,
এবং দ্রুত গতিতে নিই। তার কারণ যে যন্ত্রণা, যে ক্ষোভ, এবং প্রত্যেকটা ভারতীয়দের ২৬ জনকে তারা হত্যা করেনি, তারা গোটা ভারতবর্ষের যে সম্মান, সেই সম্মানে আঘাত করেছে, ভারতীয়দের মনে আঘাত করেছে, এবং যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত মেটানোর জন্যে আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে যা যা তৈরি করার পলিসি করবেন, এবং আমরা দেশের সেনার সাথে রয়েছি সম্পূর্ণভাবে। তৎস আপনাকে বলতে চাই যে এই যে ডিসাইসিভ অ্যাকশানের কথা আমরা বারবার করে বলছি, ইনক্লুসিভ অ্যাকশানের কথা বারবার করে বলছি, আমরা বলতে চাই যে এই সময় দাঁড়িয়ে আর্মিকে যে ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে, আর্মিকে ফ্রি হ্যান্ড অ্যাকচুয়াল পজিশানে দেওয়া হোক। তার কারণ এই সময় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে যারা পাকিস্তানে বসে হুঙ্কার দিচ্ছেন, একজন ওখানকার বিদেশ মন্ত্রী মানে ডিফেন্স মিনিস্টার, উনি বলেছেন ইন্ডাস রিভারের ওপরে, নদীর ওপরে কোনো যদি কনস্ট্রাকশন হয় সেটা অ্যাগ্রেশন হিসেবে দেখা হবে এবং সেখানে মিলিটারি স্ট্রাইক করা হবে। সেখানে একটা দেখলাম ছোট একটা খোকা নেতা সেখানকার, বিলাওয়াল ভুট্টো, সে হই হই করে চেঁচাচ্ছে আমি এই করব, সেই করব, হ্যান করব। এমন ব্যাপার হচ্ছে এসব বেসলেস থিওরি। তাদেরকে, তারা যতই চেঁচাক না কেন, ভারতের যে পজিশান, আমি বলছি কোনো যুদ্ধর প্রয়োজন নেই। 140 কোটি লোক যদি পাকিস্তানের উপর দিয়ে হেঁটে যায়, পাকিস্তানটা প্রায় 10 ইঞ্চি ছোট হয়ে যাবে নিচে। এখন ব্যাপার হচ্ছে এইসব কথা তারা বলতে পারেন, অনেক কথা, এগুলোর কোনো যুক্তি নেই। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, বা ভারতবাসীদের যে ভারতে তারা যে ছড়িয়ে রয়েছে যেভাবে, আমরা নিজেরাই একটা সুপার পাওয়ার। এবং পাকিস্তানের কথা যদি আসে, পাকিস্তান ইন্দিরা গান্ধীর নাম শুনলেই ভয় পেয়ে ঘরে পালিয়ে যায়, খাটের তলায় ঢুকে পড়ে। সেখান থেকে বেরোতে তাদেরকে আবার অনেক রকম কসরত করতে হয় বার করার জন্য। তো ইন্দিরা গান্ধী আমাদের একটা আদর্শ। এই যে আমাদের ডান দিকে বনগা বর্ডার পেরোলেই যে বাংলাদেশের এখন বর্তমান সরকার, অ্যাকচুয়ালি সরকার তো না, এটা একটা রেজিমেন্টেশন রেজিম চালাচ্ছে, নির্বাচিত তারা কেউ নয়। তারা উড়ে এসে জুড়ে বসেছে এবং সেখানকার বাংলাদেশি ভাই বোনেরা ভালোই বুঝতে পারছে যে তাদের আজকের কি হাল হকিকত অবস্থা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে আমরা সরকারকে বলছি তারা তাদের ডিসিশান নিক এবং অ্যাকশান ওরিয়েন্টেড ডিসিশান হোক। অ্যাকশান ওরিয়েন্টেড মানে যে যা যা ডিপ্লোম্যাটিক পলিসি, ডিপ্লোম্যাটিক চ্যানেল বা আর্মি যা ডিসিশান হবে, ভারতীয় হিসেবে, ভারতবাসী হিসেবে আমরা তাদের সাথেই থাকব। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি, যদি ইতিহাসের কথা বলা যায়, সবচেয়ে বেশি যদি আর্মি সারেন্ডার করানো হয়, সেটা বাংলাদেশ যুদ্ধে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে স্যাম ম্যানিকশ তখন ছিলেন। এটা গোটা পৃথিবী দেখেছে এবং পৃথিবী তার সাক্ষী, ভারতীয়রা তার সাক্ষী। 93,000। হ্যাঁ, 93,000। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমাদের কোথাও কম কিছু আছে বা খুব যে বিরাট কিছু বলার আছে, সেটাও নয়। আমরা জানি যে এমটি ভেসেল সাউন্ডস মাচ, তো এমটি ভেসেল পাশে আছে, তারা অনেক রকম কথা বলছে। আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সিস্টেম এবং আমাদের যে ভারতীয় সেনা, আমরা সবসময় গর্ববোধ করেছি, এখনও করি। শঙ্করদেব পান্ডা বা ভারতীয় জনতা পার্টির অত্যন্ত সক্রিয় যিনি মুখপাত্র হিসাবে রয়েছেন, আজকে এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাইব, যেটা নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভাষণ, ভারত জবাব দেবে, নিশ্চিতভাবে দেবে, এই কথাটা বলছে, এবং ক্রস বর্ডার টেরোরিজমকে শেষ করতে হবে। তা মানে এইটা তো একটা দীর্ঘস্থায়ী তাহলে ব্যাপার হতে চলেছেই আমরা ধরে নেব। কিন্তু সবই তো তৈরি, বিমান বাহিনীর বিভিন্ন কসরত, যে ছবিগুলো বা যে রয়েছে, ভারত কৌশলগত সংযম কি দেখাচ্ছে? একটা সংযমের মধ্যে রয়েছে কৌশলগতভাবে। দেখুন, এখন সংযম হচ্ছে কি অ্যাকশন হচ্ছে, ইটস টু আর্লি টু মেক এনি কমেন্টস। কারণ যুদ্ধের ক্ষেত্রে এমন অনেক কৌশল থাকে যেটা প্রকাশ্যে আগে জানানো যায় না। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আপনাদের চ্যানেলগুলোকেও স্ট্রিকচার দেওয়া হয়েছে, যে স্পেসিফিক গাইডলাইন দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে যে আপনারা লাইভ কমিউনিকেশন যুদ্ধের দেখাবেন না। তাতে কি হয় যে শত্রুপক্ষ অনেকটা স্ট্র্যাটেজি ফাইনাল করে নিতে পারে এবং তার টেন্ডেন্সি সব থেকে বেশি থাকে। এবং আপনি দেখবেন যে মানে এখানে আমাদের দেশের মধ্যেও তো ওদের কিছু স্লিপার মডিউল তৈরি হয়েছে। আপনি দেখবেন সে কারণেই প্রথমেই বলা হয়েছে এই পাকিস্তানিদের আগে যারা এখানে আছে তাদের বাড়ি পাঠাতে হবে এবং দেশকে আগে স্যানিটাইজ করতে হবে, যে প্রসেসটা চালু হয়েছে। কিন্তু অনেকেই নাম বাড়িয়ে আছেন, অনেকেই প্রচার বাড়িয়ে আছেন। এই আপনার অফিসের নিচে আশেপাশ থেকে লোক ধরা পড়ছে, হ্যাঁ, তাদের প্রথম বাংলাদেশ কানেকশন পাওয়া যাচ্ছে,
তারপর পাওয়া যাচ্ছে যে তারা এই সমস্ত কার্ডটার কাগজপত্র সব বানিয়ে দিয়েছেন ভারতবর্ষের, এবং তারা হ্যান্ডেলার হিসেবেও কেউ কেউ কাজ করেছেন। এই আজাদ বলে একটা ছেলে ধরা পড়েছে, তার কানেকশানে এখন ইডি ইনভেস্টিগেট করতে করতে স্টার্ট করেছিল, এখন এনআইএ সাবজেক্টের মধ্যে ইনভলভ হয়েছে। ফলে আমার বক্তব্য হচ্ছে, দাদা বাইরের শত্রু তো শত্রু, সে তো আইডেন্টিফাইড শত্রু দেখা যাচ্ছে, স্পেসিফিক্যালি অ্যাকশন হবে, এবারে আর সার্জিক্যাল হবে না, কিছু জায়গায় স্পেসিফিক অ্যাকশন হবে বোঝা যাচ্ছে। কিন্তু ভেতরে যে সমস্ত জায়গায় মডিউল তৈরি করে ফেলেছে এরা, সেগুলোকে আগে ধ্বংস করা খুব জরুরি হয়ে পড়েছে। এবং সেটা তৈরি হওয়ার পেছনে আমি মার্জনা করবেন, আমি আশু খুবই আমার ভালো বন্ধু, কিন্তু মুশকিল হচ্ছে যে কিছু জায়গায় চোখ রাঙিয়ে কথা বলতে হয়। সেই ইন্দিরা গান্ধীও এক সময় বলেছিলেন। এখন অনেক সময় হয় কি, অনেক রাজ্য সরকারের দেখবেন ইন্ডিভিজুয়ালি অনেক এজেন্ডা থাকে, যেটা ফেডারেল স্ট্রাকচারকে বা দেশের জাতীয় সুরক্ষার স্বার্থে তাকে এফেক্ট করে দেয়। এবং আপনি দেখবেন যে যখন কেন্দ্রীয় 370 উঠে গেল, যখন বিজেপির পুরোপুরি শাসন ব্যবস্থা ছিল কাশ্মীরে, তখন আপনি দেখবেন না কোনো বড় ইনসিডেন্ট হয়েছে। কিন্তু যখনই রাজ্য সরকার একটা তৈরি হয়েছে, তারা তাদের মতো অপারেট করতে শুরু করেছেন, একটা প্যাসিভ শিথিলতার জায়গা তৈরি হয়েছে। ঠিক তেমনি আমাদের বর্ডারও যেমন ধরুন বাংলাদেশ কানেক্টেড, এই রাজ্য সরকারেরও আরও অ্যাক্টিভ হওয়া উচিত। আমি দায়িত্ব নিয়ে স্পেসিফিক্যালি অভিযোগ করছি, যেমন ধরুন 24 পরগনা, যেমন মালদা, যেমন মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় কারা ঢুকছেন, কারা অর্গানাইজেশন করছেন, কারা স্টে করছেন, কারা রয়েছেন, এদেরকে আইডেন্টিফাই করা উচিত এই মুহূর্তে। এই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সামান্য ভোট ব্যাংকের বাইরে বেরিয়ে দেশের স্বার্থে এগুলো অ্যাক্ট করা উচিত। এবং যেমন আমি আজ বলতে বাধ্য হচ্ছি, যেমন ধরুন কেরালা কংগ্রেস বহু জায়গায় এমন কিছু মন্তব্য করে ফেলেছিলেন, এর অবশ্য পরে সেগুলো রেকটিফাই করেছেন, যেখানে দুটো শীর্ষ দলের শীর্ষ নেতারা বসে দিল্লিতে সিদ্ধান্ত নিচ্ছেন, একটা টেবিলে আলোচনা হয়ে যাচ্ছে, তখন সেই নিয়ন্ত্রণ নিচের লেভেলে রাখা উচিত। সেই নিয়ন্ত্রণ তখন অন্য জায়গা থেকে অন্য ধরনের কমিউনিকেশন আসলে শত্রুরা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমি ঠিক ওই জায়গাটাই মিন করার চেষ্টা করছিলাম যে দেশের বাইরের শত্রুর থেকেও দেশের ভেতরের শত্রু খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের অ্যাড্রেস, যেমন আজকে আমি দুটো খবর দেখলাম স্পেসিফিক্যালি, আপনিও একমত হবেন যে যারা এই অপারেশনটা করিয়েছে তাদের অনেকে এখনো দেশ ছেড়ে পালাতে পারেনি, ফলে তাদের জন্য চিরুনি তল্লাশি হচ্ছে। তাদের জন্য কাশ্মীরে স্পেশাল ফোর্স, ওখানে আমাদের অলরেডি মোবিলাইজেশন আর্মির বাড়ানো হয়েছে। এর একটাই কারণ, যাতে স্পেসিফিক্যালি দেশের ভেতর থেকে ওরা কোনো রকম ফিডিং না পায়, সেটা বন্ধ করাটা অন্যতম কাজ। এবং অ্যাক্ট তো শুরু হয়ে গেছে, আজকে জল বন্ধ, আজকে বিজনেস বন্ধ, আজকে যে ধরনের চাপ দেওয়ার সমস্ত চাপ ভারত সরকার দিচ্ছে। এবং হঠাৎ সকালবেলা আপনি উঠে শুনবেন ভারত সরকার কোথাও না কোথাও বড় অ্যাকশন করেছে, যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এটা তো সেনাবাহিনীর হাতে পূর্ণ স্বাধীনতা একটা দেওয়া আছে। এই যে সার্জিক্যাল স্ট্রাইক যেখানে করেছিল, সেখানেই আজকে হচ্ছে ডিসক্লোজ করেছে আর্মি এবং এজেন্সি, যে সেখানেই আবার একাধিক লঞ্চ প্যাড তৈরি করে ফেলেছে পাকিস্তান। ফলে এই পাক অকুপাইড কাশ্মীরটা ইমিডিয়েটলি হচ্ছে রিকভারি করা জরুরি। এটা সত্যি একজন মুখপাত্র হিসাবে তুমি যেমন বলছো, এবং এটা ভারতবর্ষের একটা বহু মানুষ এই ব্যাপারটাকে তারা চাইছেন। আমার একটা প্রশ্ন এই ক্ষেত্রে, বিজেপি যখনই এসেছে একটা কিন্তু বন্ধুত্বের বার্তাও পাকিস্তানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বা আমি অতীতে যাব না, ওই বাস যাত্রার ঘটনা, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, সাম্প্রতিক এই যে বাজেটে 1,10,000 কোটি টাকা কাশ্মীরের জন্য স্পেশাল প্যাকেজ, সেখানে টানেল তৈরি হচ্ছে, দুর্গম কাশ্মীরে যাতে ইজিলি পৌঁছানো যায়, সমস্ত কিছুর পরেও এই যে ঘটনাগুলো বারবার করে ঘটছে, এবং ভারতীয় জনতা পার্টির আমলে পরপর এই ঘটনাগুলো ঘটেছে, এটা কি কোথাও একটা জায়গায় মানে একটু কি কোথাও দুর্বলতা দেখানো হয়েছে সরকার থেকে? মানে যেটা যোগ্য নয়, যে যোগ্য হচ্ছে সামদাম দণ্ড ভেদে, শুধু দণ্ডের জন্য যে যোগ্য, তার সাথে কি এরকম সাম বা দাম তাকে দেওয়াটা কি এটা বিজেপিতে অতীতে করেছে? না দাদা, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি লক্ষ্য করে দেখবেন এবারে কাশ্মীরে কিন্তু 370 উঠে যাওয়ার পর একটা ফ্লো তৈরি হয়ে গেছিল, বহু মানুষ যাচ্ছিলেন এবং বিভিন্ন সারা ভারতবর্ষের লোকেরা যাচ্ছিলেন। আপনি জানেন তো, এর আগে ধরুন কাশ্মীরে আপনি বাড়ি কিনতে পারবেন না কাশ্মীরের লোক ছাড়া, এসব অনেক 370-এর আগে এসব নাটক অনেক কিছু ছিল, তো সেসব এখন বন্ধ হয়েছে, মোবিলাইজেশন বাড়ছে, অন্য ধরনের লোকেরা অ্যাকোমোডেটেড হচ্ছে, এবং সেই কারণে আপনি দেখবেন এবারের অপারেশনটা অনেক বেশি ধর্মভিত্তিক হয়েছে।
অনেক স্পেসিফিক্যালি ওরা অপারেট করেছে, কারণ ওরা বুঝতে পেরে গেছিল যে যদি যেভাবে সংখ্যাটা বাড়ছে, যেভাবে গোটা ভারতবর্ষের লোক ওখানে যেতে শুরু করেছে, অনেকে তো এবার থাকার মনোবাসনা নিয়ে যাচ্ছিলেন। এরপর হয়তো একাধিক রিয়েল এস্টেট কোম্পানি ওখানে রিয়েল এস্টেটের ব্যবসায় ঢুকে পড়তো, তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ি তৈরি করতো, অনেকেই সেকেন্ড হোম করবেন বলে মানসিকভাবে তৈরি হচ্ছিলেন। এইটা ওরা বুঝতে পেরেছে বলেই ওরা এই অ্যাটাকটা করেছে। সেই কারণে ভারতকে এর কংক্রিট সলিউশনে যেতে হবে, টেম্পোরারি সলিউশন এটা আর হবে না। এই যে আমি কিছুদিনের জন্য ঠেকিয়ে দিলাম, আমি একটা সার্জিক্যাল অ্যাটাক করলাম, তারপরেই তো ওরা আবার ওদের জায়গা জেনারেট করে নিচ্ছে এবং সেটা কন্টিনিউয়াসলি পাকিস্তানই অপারেট করছে। এই করা কখন উচিত ছিল? যখন আপনি কাশ্মীরের কথা ছেড়ে দিন, সে বৈশারণ ভ্যালিতে 5 ঘন্টা 6 কিলোমিটার হচ্ছে এবড়ো খেবড়ো রোডে করে যেতে হয়, এটিভি বাইক ভাড়া করে ঘোড়ার পিঠে করে যেতে হয়। আপনি যখন মুম্বাইতে করলো ওদের সময়, তখনই তারপরেই হচ্ছে ডিরেক্ট অপারেশনে যাওয়া উচিত ছিল, সেই অ্যাকশন করা দরকার ছিল। সেটা অ্যাকশন এখন করতে হবে, নাহলে আপনি যদি এখন অ্যাকশন না করেন তাহলে যে মুশকিলটা হবে, আবার 6 মাস পরে গিয়ে আবার একটা ইনসিডেন্ট এটা তৈরি করে দেবে। এদের সোর্স, এদের যে পয়সার কেন্দ্র, এদের হচ্ছে অস্ত্রের যে ভান্ডার, এই সমস্ত জিনিস পাকিস্তান ডে টু ডে অ্যাফেয়ার্সে দিচ্ছে। এইটা বন্ধ করে দিতে হবে, এটা ভেঙে দিতে হবে, এটা নষ্ট করতে হবে, সব ডিরেক্ট অ্যাটাক করতে হবে, সব গাল গল্প দিয়ে হবে না। একটা কথা আমি একটু আসবো গৌতম বাবু আপনার কাছে, কিন্তু একটা প্রশ্ন নিয়ে আসবো। 370 যখন হচ্ছে ওমর আবদুল্লাহ বা এরা, তখন 370-এর ব্যাপারে কংগ্রেস ওয়ান অফ দ্য ভোকাল ফোর্স ছিল, যে অ্যাব্রোগেশন অফ 370। কিন্তু 370 যখন ছিল তখনও প্রচুর রক্তাক্ত হয়েছে। এই স্থানীয় লোকাল যারা ছিল এই মডিউলগুলো কাজ করেছে, তারা বিভিন্নভাবে করেছে এবং সেই সময় কাশ্মীর আরও ধনী হয়েছে। 370 তুলে দেওয়ার পর একটা প্রসেস, মানে দেখা গেল যে 370টা নয়, এই যে ন্যারেটিভটা ওরা তৈরি করেছে, যে ন্যারেটিভে হচ্ছে শুধু আমরা থাকবো দ্বিজাতি তত্ত্বের ন্যারেটিভ। সোজা কথা, দ্বিজাতিতে মানে মুসলমান, না দ্বিজাতি নয়, দুটো দেশ, একটা দেশ, একটা সংবিধান, একটা আইন, একটা বিধান। ওখানে ওর জন্য আলাদা আইন কেন থাকবে? কেন প্রিভিলেজড এরিয়া থাকবে? আশুতোষ, এটা তো একটা প্রশ্ন এবং সেইটা তো একমাত্র যুক্তি দেয়। টিআরএফ এর প্রথম ভাষণটা শুনেছিল তো, প্রথম ভিডিওটা দিয়েছিল, যেটা শঙ্কুদেব বলল যে ওখানে যদি জমি, এই সমস্ত অনেক পর্যটক নাকি এসে জমি বাড়ি খুঁজছে, তারপর তারা করবে এবং তারা নাকি সংখ্যালঘু হয়ে পড়বে, তারা কারা, এই ধরনের যুক্তি দিয়ে পরে কিন্তু এই যুদ্ধের ভয়ে এখন টিআরএফ পরে তার বিবৃতি পাল্টেছিল, কিন্তু সে বিবৃতি 1 ঘন্টার মধ্যে দিয়ে দায় নিয়েছিল এবং সে দায়টার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছিল যেটা বড় সড়ো অ্যাকশন তারা তৈরি করছে, যেটা 370। ফলে একটা উত্তর এক্ষেত্রে তো নিশ্চয়ই কংগ্রেস দিতেই হবে। আমি 370-এর পরে যেতে চাই সুজিতদা। এখন বিষয় হচ্ছে শঙ্কুদা চেঁচাচ্ছে, ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এগুলো যদি জিএসটির ক্ষেত্রে বলতো 1 নেশন 1 থিওরি হ্যানা ত্যানা, খুব ভালো লাগতো শুনতে, আমি বাসছি। এখন পনসিল থিওরি শঙ্কুদা নিশ্চয়ই পড়েছে, নেহরু ডকট্রাইনে ছিল, এবং জওয়াহরলাল নেহরু প্রথমেই বলেছিলেন যে ভারতই একমাত্র শক্তি। এই যে হাবিজাবি, হ্যাঁ হাবিজাবি কথা বলে লাভ নেই। দ্বিতীয় কথা আমি বলি, আমরা একটু জানতে চাইছি, জানার তো ইচ্ছা সবারই, এই নিশিকান্ত দুবে 10 দিন আগে হাই প্রোফাইল পার্টি করছে, সেখানে সমস্ত ফোর্সকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কার অনুমতিতে? প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছিলেন? 1, 2, বিজেপির সাথে আমার সেই মনে পড়ছে, তখন আমরা ছাত্র রাজনীতি করি, শঙ্কুদাও তখন তৃণমূল ছাত্র সভাপতি, এখন বিজেপি এবং মেহবুবা মুফতি একসাথে চালিয়েছে, তখন পাকিস্তানের ফ্ল্যাগ উঠেছিল, একটু ভালো করে পুরনো আর্কাইভগুলো ঘুটলে পাওয়া যাবে কাশ্মীরে। আমি আসতে চাইছি, 4 জন টেররিস্ট এখন অ্যারেস্ট হয়নি, আমরা চাই অ্যারেস্ট হোক ইমিডিয়েটলি। কোথায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে? এত বড় সাহস কি করে পাচ্ছে? কারা স্লিপার সেল? আইডেন্টিফাই করবে কে? সেখানকার ইন্টেলিজেন্স আমাদের ফেলিয়ার হলো কেন? আমি বলছি শোনো, এই পুলওয়ামাতে যখন এই লোকাল সোর্স পুলওয়ামাতে 300 কেজি আরডিএক্স ঢুকলো সুজিতদা, গুজরাটি নাম্বারে, গাড়ির নাম্বারে, আলোচনা হবে না। আচ্ছা, আমি বলছি পেহেলগাঁওতে আদানি পোর্ট 21,000 কোটি টাকা ড্রাগস সিজ হলো, সেই টাকা এদিক ওদিক যাচ্ছে, অর্থনীতি দিয়ে কাদের সাহায্য করা হচ্ছে? কিসের জন্য সাহায্য করা হচ্ছে? অপটিক্স আছে কোনো? আমরা ভারত সরকারকে বলছি না, আমরা চাই মোদিজি এগুলো দেখুক। উনি যেরকম ইলেকশন মিটিংয়ে ব্যস্ত ছিলেন, পল্টুরামকে বসিয়ে অল পার্টি মিটিং চলছে, সিরিয়াস সাবজেক্ট, মানুষ জানতে চাইছে, কৈফত চাইছে। শঙ্কুদা যতটা বুঝতে পেরেছে ততটা মোদিজি যদি বোঝেন। ঠিক আছে, তুমি এই প্রশ্নগুলো করলে, প্রশ্নগুলো আমি মানে জাস্টিফাইড প্রশ্ন তোমরা তুলছো,
কিন্তু 370 অ্যাব্রোগেশনের পর 370 বা abrogation- ওখানে যেভাবে আর কি, তোমরা তো বরাবর বিজেপির এই ন্যারেটিভের দাদা আমি কি একটা কথা বলবো 370 abrogation হয়েছে। এরপর আমার উত্তর দেওয়া উচিত। না 370 অ্যাব্রোগেশন হয়েছে। হ্যাঁ, কে হ্যাঁ। করেছে? বিজেপি সরকার করেছে, হ্যাঁ। সবাই জানে। তা কি বলা হয়েছিল? তোমরা কি এখনো বিরোধী এটার? পার্লামেন্টে কি বলা তোমরা কি হয়েছিল? এখনো চাইছো আমি কি? আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি। কি আলোচনা হয়েছিল? যে 370 যে মোদিজি বলছেন, অমিত শাহ বলছেন দাঁড়িয়ে 370 আমরা সরিয়ে দিলাম, দেখবেন কাশ্মীর ঠান্ডা হয়ে গেল, কাশ্মীর স্যানিটাইজ হয়ে গেল। এই ঘটনা তো ঘটলো। তাহলে কি 370 ফেরাবে? 370টা না, clear করতে হবে stand point টা। 370টা আমি ক্লিয়ার করছি। 370টা আলোচনা পরে হওয়া দরকার। আগে হওয়া দরকার কি, এই 26 জন গোটা যেখানে এতটা ট্রেক করে, যেখানে 3 টায়ার সিকিউরিটি থাকে সুজিত দা, মানে 1 টায়ার 2 টায়ার ইটস এ 3 টায়ার সিকিউরিটি সার্কেল জোন, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ থাকলো না ভ্যালি কেন? যদি একটা একটা অংশ এন্টার ভ্যালি যদি র্যাডিকালাইজড হয়ে যায়, তুমি সিকিউরিটি দিয়ে কি করবে? তুমি নিশ্চয়ই ওই পীর পাঞ্জাল যে রেঞ্জটা, হ্যাঁ, নিশ্চয়ই। ওই রেঞ্জে তুমি বলো তো বলবো কি? কত। হ্যাঁ বলবো হ্যাঁ বলো। দেখুন, ও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধরুন 370 হলো না, তাহলে কি এটা নিয়ন্ত্রিত হয়ে যেত? আমারও তো ওই প্রশ্ন। তাহলে কি এরা করতো না? শুনুন, এরা ফ্রি কাশ্মীর চায়, গোলায় গলদ, ও এক্ষুনি রেগে যাবে, কিন্তু এটা তো সত্যি। নেহেরু যদি সেদিন কল নিতেন, সেদিন আর একটু এগোতেন, অ্যাগ্রেসিভলি অপারেট করতেন, তাহলে তো পাক অকুপাইড কাশ্মীরের এই কনসেপ্টটাই থাকতো না। তাহলে তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা এরা একটা জেনারেট line of করছে, control, সেই অপরচুনিটি একটা তৈরি হতো না। convention-এর ভেতর দিয়ে সে হয়। কনভেনশন হবে কেন? তখন দৃঢ়তা একটা দেখাওনি কেন? কনভেনশনের ভেতর দিয়ে হয়। কংগ্রেস এটা সেটেলমেন্ট করেছিল কেন তখন? না, তাহলে- তখন যদি তাহলে না করতো, এখন- আজকে কাশ্মীরের এই অবস্থা না, তৈরি না, হতো না। এখন মোদিজিকে ভাই, আমার statement-টা দেশটা দিতে বলো। আমাদের বেঁচে দিয়ে চলে এলে, না মোদিজিকে কাশ্মীরের হাতে স্টেটমেন্টটা দম দিতে নেই। বলো। আমরা ছেড়ে চাইছি দিলে মোদিজি পাকিস্তানকে। স্টেটমেন্টটা দিক। পুরো দেশটা ভাগ করেছে নেহরু পারিবারিক ছিল বলে, সম্পত্তির মতো। নেহরু ছিল বলে আজকে এরা চুপ করে বসে আছে, আর কংগ্রেস ছিল বলে আমরা দাঁতে দাঁত কংগ্রেস ছিল চেপে বলে লড়াই আজকে করে আটকে আমাদের রাখা ভয়ঙ্কর হয়েছে। অবস্থা। আজকে কংগ্রেস না বারবারন্ত, থাকলে এই অবস্থা হতো না। আজকে এই বারবারন্ত যুদ্ধের সময় আমি তর্ক যে করতে চাই না। কালো টাকা ও গল্প শেষ দেওয়া করে হয়েছিল, দিলে বলবো। ওকে, যে ওকে। কালো টাকা গোলামি টাকা এই বলবো। রাজনীতি terrorism থেকে coming, দেশের সেটাকে প্রশ্ন যেহেতু আছে, আমি একটু neutralize গৌতম করতে বাবু হবে। আপনার কাছে আসছি। সেটা শঙ্কুদারের একটা বেশি বড় হচ্ছে যে দায়িত্ব। গোটা আপনি দেখুন, বিভিন্নভাবে আমরা তো প্রতিদিনই এই বিষয়গুলোতে রয়েছে, এবং অনেকেই বলছে যে কেন স্ট্রাইক করছে না, মানে একটা হচ্ছে যে মানে প্রায় 11 দিন অতিক্রান্ত হলো, আজকে 12তম দিন, 22 তারিখে হয়েছিল ওই ঘটনাটা। ভারত একটা সংযম দেখাচ্ছে কৌশলগতভাবে, যদি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, অর্থনৈতিক, কূটনৈতিক, এমনকি বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী তো ডিসিশন নেননি, নিয়েছিলেন মানিক শাহ। হ্যাঁ, কতদিন পরে যুদ্ধ করেছিলেন? ফলে যুদ্ধের স্ট্র্যাটেজিটা সেনাবাহিনী আমি অপারেট জানি করে। না, তারা তো ইন্দিরা পূর্ণ গান্ধী স্বাধীনতা decision দেওয়া এক আছে। যৌথ ডিসিশন হয়, জানেই না কি বলছে। যৌথ হ্যাঁ, decision। কৌশলগত government decision সংযত সাথে দেখাচ্ছে। বলছে কেন? গৌতম দত্ত, বললেও হ্যাঁ, না, গৌতম চিন্তিত বাবু। হয়ে শুধু পড়েছিলেন। গড়িয়ে যাওয়ার গল্প। ইন্দিরা গান্ধী আরে ভেবেছিলেন CDS বসলেন army কেন? coup হয়ে যেতে পারে। CDS বসেছে মোদির মানিক সাথে শাহকে কেন ডেকে joint বলেছিলেন? decision-এর জন্য? ঠিক আছে। জানি Army না। coup না হয়ে যায়। আর্মি প্রাইম মিনিস্টার এত একসাথে বসে। ভয়, এত কমান্ডে ভয়। এত ভয়, বোম Okay. কাঁপছে, এত মাথা ভয়ই কাঁপছে, আছে। পা কাঁপছে, পাকিস্তানের কি সাথে মুশকিল। setting। আচ্ছা, আমি একটু বসে আছেন, চাল বিরিয়ানি, গৌতম বাবুর কাছে আসার আগে গেছিলেন, সাল একজন গেছিলেন। পুরো ভয়। একজন টেলিফোনে যোগদান করেছেন, করেছেন। টেলিফোনে যোগদান করেছেন মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী। হ্যাঁ বলুন ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ আমি ওই শঙ্কবাবুকে একটু বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে ওদের হ্যাঁ, একটু volume। রাজনৈতিক যে যে দর্শন, সেই দর্শনের সপক্ষে উনি আজ অবধি স্টুডিওতে সেই কথাটাই বলছে। 27 জনের মৃত্যু ওই জঙ্গিদের দ্বারা, পাকিস্তানি জঙ্গিদের দ্বারা, তারপরে কি সার্জিক্যাল প্রয়োগ করা যেত না? এক। দুই হচ্ছে উনি বললেন 370 ধারার পরে শান্ত ছিল। আপনি হিসাব রাখেন, জানেন যে কত সৈনিক ওখানে মারা গিয়েছে। আর কি নির্বাচন হয়েছে, যেহেতু বিজেপির বাইরে একটা শক্তি ক্ষমতায় এসেছে জম্মু কাশ্মীরে, ওনার সেই জায়গাটায় ওই ইগো। আর একটা কথা হচ্ছে যে এই স্বরাষ্ট্র দপ্তর কি করছে, কি নিরাপত্তা, 150 কিলোমিটার পথ পাড়িয়ে আজকে যে পলমাতে যেই 27 জনকে খুন করলো, তার দায় কি স্বরাষ্ট্র দপ্তরের নাই, কেন্দ্রীয় সরকারের নাই? ওকে, এগুলো ধন্যবাদ। দিলীপ ঘোষ উত্তর দেবে। হ্যাঁ না, উনি যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। অবভিয়াসলি ইটস আ ফেলিওর।
এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। ইন্টেলিজেন্স ফেলিওর না হলে এ দায়, দেখুন আমার Election এর দেশের meeting লোকে, করছিল, তো election এর meeting আমাদের আমরা শুনি। লোকে এফেক্টেড হলে তার দায় তো অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের নিতে। আজকে সরাসরি মুখ্যমন্ত্রী কাশ্মীর তিনি দাঁড়িয়ে বলেছেন সমস্ত দায় আমাদের, তাহলে? আমরা সবাই স্বীকার করছি, কিন্তু কংগ্রেস স্বীকার করে না। এইবারে বলুন। কোনো দায় কংগ্রেসের নেই, বলুন, এবার কংগ্রেস সত্যি দোয়া কথাগুলো তুলসী বলা পাতা। শুরু করুন, এখন থেকে আপনাদের বলা জন্যই শুরু তো হয়েছে। এইসব হয়েছে। আচ্ছা এবার আবার আমাদের জন্য আমি একটু আমার উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে ওনাকে মনে রাখতে হবে, আমি ওনাকে অনুরোধ করব যে দেশ শুধুমাত্র যদি সার্জিক্যাল স্ট্রাইক করে এবারে তার সলিউশন হবে বলে দেশ মনে করে না। প্রাথমিকভাবে আমরা বাইরে পড়াশুনো করে যা জানতে পেরেছি, সার্জিক্যাল স্ট্রাইক লাস্টবার করবার পর যেখানে যেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেখানে সেখানে আবার জঙ্গিদের লঞ্চপ্যাড তৈরি করে দিয়েছে পাকিস্তান। ফলে সার্জিক্যাল স্ট্রাইক এটা সলিউশন নয়, এবারে পুরোপুরি একটা কংক্রিট অ্যাপ্রোচ করা খুব দরকার এবং দেশ আশা করি সে পথেই এগোচ্ছে। আমি একটু Home পরপর Minister একটু কোনো বলে statement দিই, নেই। গৌতম বাবু আপনার কাছে আসছি। ভারত বিদ্বেষ মুখে থাকলেও 24 কোটি টাকার সামগ্রী ভারত মাত্র আমদানি করেছে পাকিস্তান থেকে। ভারত থেকে 10,000 কোটি টাকার জিনিস কিনেছে পাকিস্তান, কিন্তু সেই চুক্তি বাতিল করে দিয়েছে। পাক পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে এবং যদি আমরা দেখি যে প্রত্যাঘাত 24 থেকে 36 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত আসবে বলার পরে পাক মন্ত্রী আতাউল্লাহ তারারের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত সরকার। এই সমস্ত গুলো যদি আমরা দেখি যে, এবং সবচেয়ে বড় কথা স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছে খাইবার পাখতুনখোয়ায়। সীমান্ত পার করে ভারতের সাথে লড়ার ক্ষমতা নেই পাকিস্তানের, এখানে আমাদের মারতে এসেছে বলে পাল্টা ধাওয়া করেছে পাক সেনাবাহিনীকে খাইবার পাখতুনখোয়ায়। 3টে ফ্রন্টে লড়াই, কিন্তু যাদেরকে এই যে নিষিদ্ধ যে সমস্ত মাদ্রাসাগুলোতে যেখানে বলা হয় যে কাফের মালাউন এই শব্দ শেখায়, তারা কিন্তু এখনো যুদ্ধে যায়নি। যাদের বলা হয় না সেখানে কিন্তু এই অবস্থা। খাইবার পাখতুনখোয়া এবং বালুচ লিবারেশন আর্মি দুটো ফ্রন্টে জোরদার কিন্তু লড়াইটা চলছে। গৌতম দত্ত। হ্যাঁ, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল সেটার উপরে আমি বলছি। সেটা হচ্ছে যে ভারতবর্ষের মতো একটা মানবিক দেশের পক্ষে তৎক্ষণাৎ যুদ্ধে সামিল হওয়াটা একটু সমস্যা আছে। কারণ এই কারণে আমি এটা বলছি যে পিওকে যে জায়গাটা, সেটা সম্পর্কে যদি আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে সেখানে প্রচুর মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এবং সেই সমস্ত শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ইউএন কনভেনশন চাইল্ড প্রোটেকশন রাইটস ইন ক্রিটিক্যাল জোন, অর্থাৎ এই যে ছোট ছোট বাচ্চাদেরকে সামনে রেখে তারা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অমানবিকভাবে, সেই রকম একটা তথ্য ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এসে পৌঁছে গেছে। ফলে ভারতবর্ষের পিওকেতে অত্যন্ত শান্তভাবে ধীরে 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 সেখানে লড়াইয়ের ময়দানে ঢুকবার কথা ভাবছে। ভারতবর্ষ যুদ্ধের ক্ষেত্রে কনভেনশনাল এই যে ওয়ার, এটাকে পুরোপুরি ব্যবহার করতে চাইছে না। কারণ তার 3টে কারণ। একটা কারণ হচ্ছে টার্গেট। সেটা কি? সেটা হচ্ছে আপনারা আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে তালিবানরা খাইবার পাখতুনখোয়া নিয়ে লড়াইয়ে ব্যস্ত, বিএলএরা বালুচিস্তানটা অধিকার করবার জন্য লড়াই করছে, সিন্ধু প্রদেশে আন্দোলন চলছে এবং মোরওভার গোটা পাকিস্তানের ভিতরে যে একটা ইন্টারনাল সন্ত্রাস শুরু হয়েছে, সেটা টিটিপির নেতৃত্বে ইন্টারনাল যে একটা ভীতি সঞ্চার শুরু হয়েছে, এই চতুর্মুখী লড়াইটাকে পিছন দিক থেকে মানে এন্টু যোগাচ্ছে। সেটা কারা যোগাচ্ছে এটা আমাদের বুঝতে সমস্যা দেখছে না। কারণ বিএলএর যে তালিবানের যিনি জেনারেল অর্থাৎ মবিন খানের বক্তব্য থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ভারতবর্ষের এই যুদ্ধের আবহেই আফগানিস্তানকে প্রকৃত মিশনে পৌঁছতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তার মানে এই আবহের ভিতর দিয়ে অন্যান্য বিষয়গুলোকেও তারা টার্গেট করছে। কারণ পিওকে কে যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে গিলগিট এবং বিভিন্ন স্কারদুই বিভিন্ন এই সমস্ত এলাকাগুলোতে ইতিমধ্যেই বিমান চলাচল পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, সেখানে আর বিমান চলাচল চলছে না। অর্থাৎ ধীরে ধীরে এই এলাকাটা তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা আছে যে পাক সামরিক বাহিনীর কাছ থেকে ধীরে ধীরে সেখানকার জঙ্গিরা ক্ষমতা দখল করে নিয়ে তারা লড়াইয়ের ময়দানে যাচ্ছে। এটা কিন্তু আত্মঘাতী জায়গা। ভারত যেভাবে টার্গেটে পৌঁছেছে 370 ধারা,
যেটা আমরা বলছি, হ্যাঁ এটা একটা বড় ফ্যাক্টর। কেন 374 ধারা বাতিল হওয়ার পরে আমরা যতটুকু খবর পেয়েছি তাতে করে প্রায় 80 থেকে 82 হাজার নাগরিক সেখানকার নাগরিকত্ব নিতে চেয়েছে। ফলে বাংলাদেশের মাটিতে যারা জিহাদি করছে, বাংলাদেশের মাটিতে যারা জঙ্গি আন্দোলনগুলো সংগঠিত করছে ভারতবর্ষ জঙ্গি আন্দোলন করবার জন্য, তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা কাশ্মীরের মাটিতে আগামী দিনে সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে, সুতরাং তোমরা এখানে আক্রমণ করো, তোমরা এখানে কিভাবে নির্বিচারে সাধারণ হিন্দু অর্থাৎ সংখ্যালঘু মানুষদেরকে আক্রমণ করো। এটা কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে এবং পাকিস্তানের মাটিতে সেটা বোঝানো হচ্ছে। সুতরাং এই ঠিকই, আমি এখানে একটা তুমি বললে জিরো টলারেন্সের কথা, আমি এই জায়গাটা থেকে আচ্ছা আসলে যদি এই প্রশ্নটা আসে যে তথ্যগুলো পাক অধিকৃত কাশ্মীরে 1000 এরকম মাদ্রাসাকে বন্ধ করা দেওয়া হয়েছে। ভারতবর্ষে এই মাদ্রাসা নিয়ে অতীতে প্রয়াত বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কমেন্ট শুনেছ। এই যে জায়গাগুলোতে এবং মানব ঢাল হিসাবে শিশুদের ওদেরকে বলা হয়েছে মাদ্রাসা বন্ধ, এখন বাংকার করে থাকো, যুদ্ধ লড়ো, এই যে একটা মানে ব্যবস্থা, তার সাথে তুমি চরমপথ নেওয়ার ক্ষেত্রেও কতগুলো অসুবিধা তৈরি হচ্ছে। একটা মানবিক জায়গা বাচ্চাদেরকে যুদ্ধে যেখানে ব্যবহার করা, এইখান থেকে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক শক্তি কি রাষ্ট্রপুঞ্জ বা হচ্ছে FATF সেই জায়গাগুলো চাপ সৃষ্টি করা উচিত না যে পাকিস্তানের এই ফাইন্যান্স, এই বিপুল বিত্ত, সন্ত্রাসবাদকে নিয়ে যে চাষাবাদ, সেটাকে করার ক্ষেত্রে তো একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকা দরকার। বা মাদ্রাসার প্রশ্নে কংগ্রেসের একটা কি সিদ্ধান্ত আগামী দিনে হতে পারে, এইটা প্রশ্নটা করলে নিঃসন্দেহে এটা তো এখন উত্তর দেওয়ার প্রশ্ন রয়েছে যে এগুলো মানে ক্রিয়েটিং প্রবলেমস। পাকিস্তানের মাদ্রাসার সাথে ভারতবর্ষের মাদ্রাসার কোনো সম্পর্ক কেউই দেখাতে পারবে না বা আছে বলে আমরা মানে আর ইউ শিওর যে এখানকার সিলেবাসগুলোতে এই ধরনের শব্দগুলো মানে যেগুলো হচ্ছে অত্যন্ত মানে কুৎসিত কিছু যারা এই কথাবার্তাগুলো বলে বা চিন্তা করে তাদেরকে আমি বলতে চাই, ঝন্টু আলী শেখ মুসলমান, প্রাণ দিয়েছে, নদিয়ার ছেলে, আর্মির, এগুলো বলতে লাগে না। আমরা ভারতবাসী কেন? এই জন্যই আমরা ভারতবাসী, ওই জন্যই আমরা শ্রেষ্ঠ, যে আমাদের চিন্তা ভাবনাটা ঠিক আছে। আর ওপারে যারা বসে রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে বলছেন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন বন্ধ করা হয়েছে যুদ্ধে ব্যবহার করা, আমি বলছি তো, এবার ব্যাপার হচ্ছে এই যে লাইনটা, এটা একটা সফট লঞ্চ প্যাড বরাবরই, এটা নতুন নয়। পাকিস্তান যে এই নতুন ঘটনা ঘটিয়েছে এটা তো নয়। তাদের যে ISI, তাদের একটা ডিপার্টমেন্টই আছে এই টেররিজমকে ফাইন্যান্স করা, এই টেররিজম কীভাবে আরও বাড়বে, কীভাবে আমরা ভারতবর্ষকে ডিস্টার্ব করতে পারবো, এগুলো তাদের একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ, তারা এটা করবেই। এবং তার জন্য আমি আমার বক্তব্যে প্রথমেই আমি বলেছিলাম ডিপ্লোম্যাটিক চ্যানেল। ভারত সরকারের যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সেটা ইউনাইটেড নেশনসে আছে, সেটা বিভিন্ন বন্ধু দেশ আছে, যেরকম পাকিস্তানের হয়ে অনেকে দাঁড়াচ্ছেন, আবার রিসেন্ট খবর আছে যেরকম অ্যাঙ্গোলা আমাদের হয়ে দাঁড়াচ্ছে, এরকম পাকিস্তানের হয়ে বন্ধু দেশ আছে। তা নাহলে ইন্দিরা গান্ধীকে 7th ফ্লিট নামাতে হতো না, মানে হেল্পের দরকার প্রয়োজন লাগতো না। রাশিয়া যেরকম আমাদের একটা বন্ধু, আমেরিকা, আমরা রিসেন্টলি রিসেন্টলি আমরা রাফেল নিলাম, রাফেল নেওয়ার সাথে সাথেই দেখবেন পাকিস্তানের F-16 মহড়া চলছে, কিন্তু পাকিস্তানিরা ভুলে গেছে এগুলো সব পুরনো মডেলের F-16, এগুলো চলতে চলতে আকাশে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আমি শঙ্কুদেব পান্ডার কাছে এটা জানতে চাইব, ইউ আর এ পলিটিক্যাল লিডার, মুখপাত্র, রাজনৈতিক একটা পরিচিতি। যদি দেশে যখন এই মাদ্রাসা প্রশ্ন আসছে, 370টা তো পলিটিক্যাল কোয়েশ্চেন মানে ছিল, সমস্ত ক্ষেত্রে যখন হার্ড স্টান, তাহলে জিরো টলারেন্স এগেইনস্ট টেররিজম হতে গেলে তো ভারতবর্ষে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি কি কিছু ভাবছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই ন্যাশনাল মনিটরিং সিস্টেমটা চালু করছে বলেই যত আপত্তি হচ্ছে। আজকে দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন এই যে ওয়াক অফ এসছে, এটাতে অ্যাকচুয়াল কি হতে চলেছে যে আপনার ভাই প্রপার্টি আছে, কেউ চিনিয়ে নিচ্ছে না, কিন্তু সেটা রেজিস্ট্রেশন হওয়া দরকার, সেটার আইডেন্টিফিকেশন হওয়া দরকার, তার অ্যাকাউন্টেবিলিটি দেখা দরকার। সকালবেলা উঠে একজন বললেন হ্যাঁ যে আসুর বাড়ি হচ্ছে ওয়াক অফ প্রপার্টি, নে আপনি কোর্টেও যেতে পারবেন না, বিকালবেলা ওয়াক অফ প্রপার্টি বলে আসুকে বাড়ি থেকে বের করে দিল। এই সিস্টেম তো চালানো যাবে না দেশে। এখান থেকেই তো এই সমস্ত জিনিসের জন্ম হয়। আপনি একটা এডুকেশনাল ইনস্টিটিউট, এরমই চলে, শঙ্কুদারও বানিয়া হয়ে গেছে, শঙ্কুদার বাড়িও কোন দিন দেখবে নিয়ে নিয়েছে। আচ্ছা শেষ, এবার বলি, বিষয় হচ্ছে যে ধরুন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই মনিটরিং আনাটা খুব জরুরি। এইটা ভারতীয় জনতা পার্টি শুরু করেছে,
শুরু করেছে বলে কিছু লোকের গাত্রদাহ আগে থেকে হয়েছে। শিখেছে মনিটর তারা চান না, তারা তো নির্দিষ্ট ভোটের দিকে তাকিয়ে সব ছেড়ে রেখেছিলেন একদিন। ওয়াকআপ নিয়ে আলাদা দেশটা একদিন ভাগ আলোচনা করেছিলেন তো করব। এই জন্যই, ওয়াকআপটা এই কিভাবে ধর্মের তৈরি ভিত্তিতে করেছিল, দেশ ভাগ করে দিয়েছে। এবারে খ্রিস্টানদের প্রপার্টি হাত দেবে, হিন্দুদের প্রপার্টি হাত দেবে, দেবত্ব সম্পত্তি হাত দেবে, আরে সবই হাত ভাই, দেবে। আমার ধরুন বাড়িতে যেখানে- দেবত্ব সম্পত্তি আছে, ও জানে না। যেখানে জমি আছে সেখানে টাকা আছে, বাড়িতে এটা খুব দেবত্ব থিওরিটা সম্পত্তি খুব আছে? সব বললাম তো, থিওরি শিখেছে আছে, তো আছে, তোমরা। বাড়িতে দেবত্ব এই সম্পত্তি আছে। বিজেপি তো ঠিক শিখেছে ধরুন ভালো আমার করে। বাড়িতে দেবত্ব সম্পত্তি আছে, সেই সম্পত্তি রেজিস্টার জিনিসটা করতে আস্তে হয়। আস্তে হাত এই যে দেবে। তিরুপতির আরে সবাই মন্দির, জানে ডিস্ট্রিক্ট জাজ থেকে আসে এ অর্ডার, কথা এগুলো বোঝে বেকার না। বলে লাভ আছে নাকি? তো ওয়াকআপ তাহলে আমার সম্পত্তির রেজিস্টার হবে আরে কেন দেবত্ব রেজিস্টার, সম্পত্তি, সব আর রেজিস্টার ওয়াকফ হবে না। ওয়াকআপ কেন ওয়াকফ হবে না। সিস্টেম আছে, ওয়াকআপের মেন থিওরিটা এইসব করে কোথায়? রেখেছিল তো কংগ্রেস। ওয়াকআপের মেন থিওরিটা কোথায়? ঘরের মধ্যে আজকে আরেকটা তিরুপতি ঘর। মন্দিরে, ঘরের তিরুপতি মধ্যে, মন্দিরে দেশের মধ্যে আরেকটা দুজন- দেশ। দুজন মুসলমান প্রতিনিধি আরেকটা পাঠানো যাবে? কাশ্মীর। তাহলে ওয়াকআপ, আরেকটা ওয়াকআপের যে গন্ডগোলের বোর্ড, জায়গা। সেই ওয়াকআপ এদের বোর্ডে জন্যই কি সব হয়েছে। দুজন মানে আপনি, বাইরে থেকে এই কংগ্রেসের অন্য- জন্য অন্য- আজকে দেশের অন্য এই লোক অবস্থা। হবে? এই বিজেপি তো লুটে নিল পুরো দেশটাকে। আশুতোষ, তুমি যে ঝন্টু শেখের কথা বললে তাকে স্যালুট করি, ভারতীয় সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ, কিন্তু যে এরকম এই কানের কাছে বলছে কালেমা পড়তে হবে, তারা নিজেদেরকে বলছে গরিব সালওয়ালা, কেউ বলছে হচ্ছে, সেখানে তো ওভারগ্রাউন্ড ওয়ার্কার যেটা, এটাও তো তথ্যটা বেরিয়ে এসছে যে যেখানে লোকাল হাইডাউট, তাদের নিয়ে কেন বলছো না তাহলে? দেখুন, একটা কথা বুঝতে হবে, এই যে 26 জন যে মারা গেছে, তাদের যে ভাষায় আক্রমণ করেছে এবং যেভাবে মেরেছে, তার জন্য আমরা আশা করি ভারতীয় সেনা তৈরি। তার কারণ হচ্ছে যে স্ট্রাকচার আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, তারা হিন্দু বলে মেরেছে, এটা বলবে না। যে কোনো ভারতীয় পাঁচে অন্য ভোট চলে যায়। হিন্দু মুসলমান 30% নিয়ে ভোট চলে এই যায়। রাজনীতি আমরা অন্তত করতে পারবো, এই টেলিভিশন জন্য চ্যানেলে বলবে করতে না। পারবো এই না, কংগ্রেসের বাইরেও জন্যই করতে পারবো সমস্যা। না। না, ভাই, যদি আরে ভাই, ইসলামিক তোমরা টেররিজম পরিষ্কার হয়, কথা বলো না, বলতে অসুবিধা কোথায়? পরিষ্কার বলো না। আমি clearly আরে বলবো। এই তোমরা আজকে যদি সেখানে হিন্দুরাও আর্মি কেউ ছিল না কেন? terrorism act করে, তাদেরকে আমি তুলে বলবো নেওয়া ভাই, হয়েছে কেন? হিন্দুরা terrorism act করছে। যে আমি terrorism ভাষায় act আক্রমণ করবো হচ্ছে, না। যে ভাষায় এইটা স্বীকার আক্রমণ করবে হচ্ছে, না। এই বাইনারিটা ওই বন্ধ বাইনারি করো। বানি। যারা না, মারা গেল, যারা মারা গেল তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি এই করো জন্য না। খুঁজতে হচ্ছে কংগ্রেসকে। না খুঁজতে আমাদের দূরবীন হচ্ছে দিয়ে না। খুঁজতে হচ্ছে, না, খুঁজে আমার- পাওয়া আমাদের আমার কথা তোমাদেরকে হচ্ছে- মানুষ খুঁজে বেড়াবে, কোথায়? মানুষ কোথায়? খুঁজে বেড়াবে, কিন্তু, মানুষ খুঁজে বেড়াবে, টেররিজমের তোমাদের। বিরুদ্ধে লজ্জা থাকা বলতে- উচিত। টেররিজমের ফ্যাক্টটা বলবো না। যে টেররিজম হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নাও। আমরা বারবার বলছি অ্যাকশন নাও, এই গল্প শুনিয়ে লাভ নেই। কারা বলছে গল্পের যেরকম কথা? যেরকম কাস্ট সেন্সাস, ডেট এন্ড টাইম মুম্বাইতে বলতে পারছে না, ঘটনার পর ডেট diplomatic এন্ড টাইম line বলতে পারছে করেছিল। না, ডেট এন্ড টাইম মুম্বাইতে বলতে পারছে না। ঘটনার পর আরে ভাই, diplomatic পাকিস্তানের setting সাল দিতে কে করেছিল। গেছে? এর পাকিস্তানের নামে সাল action। দিতে কে গেছে? বিরিয়ানি খেতে কে গেছে? মোদি setting। গেছে। কিন্তু মোদি তো উড়ে গেছে। আমার কথা হচ্ছে- ওই মেন জায়গাটা এদের বলতে জন্যই তো পারছে না। কাশ্মীর হয়েছে। আরে চায়নার সাথে এটা দোল এটা মানে খাচ্ছিল। তো হিন্দু জিজ্ঞাসা করে এই জিনিসগুলো করা একদম হচ্ছে। একদম বলছে সেটা কর্ম ভিডিও কর, আমরা নাহলে মেরে দেখেছি। দেবো। আমরা তো ওই ভিডিও বিকানের বাড়িতে দেখেছি। যান, গুহবাবুর আরে বাড়িতে আপনারা যান। জাননি, আমরা গেছিলাম। হ্যাঁ, কে কাকে বলছেন? আপনারা জাননি। আপনি কাকে বলছেন? আপনার কাছে আমি তো 26টা ফ্ল্যাগ গেছিলাম। ছিল পাকিস্তানে। আমি তো পাকিস্তানের সকালবেলা ফ্ল্যাগ গেছিলাম। পেলেন কোথা থেকে? শুভেন্দু আমি বাবু তো ফ্ল্যাগ গেছিলাম, পেলেন কোথা কাশ্মীর থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে তো ওদের পাকিস্তানের সাথে ফ্ল্যাগ নেই। আপনাকে তো দেখিনি। আপনার বাড়িতেও ফ্ল্যাগ নেই না, না, পাকিস্তানের। কাশ্মীরের flag শুভেন্দু বাবুর পড়ানোর বাড়িতে আপত্তি করতে আছে। গেল। শুনুন, বেশ করেছেন পুড়িয়েছেন। আপত্তি আছে। বেশ করেছেন পুড়িয়েছেন। কাশ্মীরের flag পড়ালে আপনার কিন্তু আপত্তি আপনার আছে? ফ্ল্যাগটা পেলেন কোথা আপনি থেকে? কাশ্মীরের কোনো flag এর প্রতি ভারতীয় ভালোবাসা বাড়িতে জন্মেছে? পাকিস্তানের ফ্ল্যাগ নেই। এই সব লোকেরা কোনো আগে arrest করা উচিত। ভারতীয়দের পাকিস্তানের ফ্ল্যাগ রাখে দেশে না। বসে কাশ্মীর আপনারা flag রাখেন। পাকিস্তান আপনারা পার্টি প্রতি। অফিসে পাকিস্তানের ফ্ল্যাগ পাকিস্তানের জন্য রাখেন। কি ভালোবাসা, কি এই তো ভালোবাসা? 26টা ফ্ল্যাগ এরম কংগ্রেসের করে কি বেরোচ্ছিল। ভালোবাসা? সব এরম ঝুলি থেকে পাকিস্তানের কিন্তু ফ্ল্যাগ বেরোচ্ছে। এইটা- আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, আপনার বাড়িতে পাকিস্তানের ফ্ল্যাগ আছে? কোনো একদম। প্রশ্নই নেই। প্রশ্ন নেই তো? পাকিস্তানের প্রথম এই হচ্ছে বিজেপি পেলো কোথা থেকে 26টা ফ্ল্যাগ? আমি উত্তর দেবো, এটা কি ঘরে বানিয়েছেন? হ্যাঁ, ঘরে বানিয়েছেন? আমরা বানালাম, লোককে বললাম। কোথায় বানিয়েছেন? এক সেকেন্ড। কোথায় আচ্ছা, বানিয়েছেন? বলতে দাও। রঞ্জনা, পাকিস্তানে আরে বানিয়েছেন? ভাই, এক বলতে দাও, সেকেন্ড। বলতে দাও, কোথায় বলতে দাও। বানিয়েছেন? এক সেকেন্ড। আপনি যে কোনো দেশের ফ্ল্যাগই যদি প্রতিবাদ কর্মসূচি নেন এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে প্রতীকী প্রতিরোধ করতে যান, তাহলে আপনার সেটা তৈরি করতে 5 মিনিট লাগবে। আমরা কোথা থেকে বানিয়েছেন? কাপড়ের ব্যবসায়ীকে বলেছি, ভাই কোথা- বানিয়ে দাও। কোথা থেকে বানিয়েছেন? পাকিস্তানের ফ্ল্যাগ এরকম কোথা দেখতে, থেকে বানিয়েছেন? সে হয়েছে, সেই কোথা সেটা থেকে বানিয়েছে। বানিয়েছেন? কলকাতা সেটা থেকে বলুন না। বানিয়েছে। কোথা কি থেকে আকাশ থেকে বানিয়েছেন? বানাবেন? একটা বলতে পারছেন না, এটাই কোথা হলো থেকে যুক্তি। বানিয়েছেন? যুক্তি কি? যুক্তি আকাশ বিস্তারটা থেকে দিতে বানাবে হবে। নাকি? কি বাচ্চাদের মতো আমি বানাবে? একটু বাড়িতে গৌতম বাবু flag আপনার থাকে। কাছে আসবো। গৌতম, আপনার কষ্ট না, হচ্ছে। না, গৌতম থাকে বাবু। কি? এই দেখুন, পাকিস্তানের জন্য কি ভালোবাসা। পাকিস্তানের ফ্ল্যাগ কংগ্রেসের থাকে। ভালোবাসা দেখুন। আপনাদের ভালোবাসা এমনি- দেখলাম। এই যে- পাকিস্তানের flag পুড়িয়েছে আমাদের বলে লেগে কোনোদিনও যাচ্ছে। পাকিস্তানের ফ্ল্যাগ ঘরে পাবেন না, আপনাদের এমনি- পাওয়া পুরো যাচ্ছে। পাকিস্তানের সব পুরো দালালি পাকিস্তানের করছে। সাথে সেট আপ হয়ে সব আছে। এজেন্ট, পাকিস্তানের সব দালাল। এজেন্ট এজেন্সি সব খুলে বসে আছে সঙ্গীরা। গৌতম বাবু, একটা কথা তো এটা ঠিক কথা যে এই যে সেকুলার বা হচ্ছে লেফট বা কংগ্রেসের ক্ষেত্রেও এই জিনিসটা হয় যে এইরকম একটা সিচুয়েশনসে এই যে জঙ্গিবাদ বা যদি একটা ভ্যালির বা একটা জায়গার যদি একটা বড় অংশই র্যাডিক্যালাইজ হয়ে যায়, তখন সেক্ষেত্রে তো চিহ্নিতকরণ খুব মুশকিল
হয়ে যায়।
সেই ক্ষেত্রে কি যে যুক্তি কংগ্রেস বা অন্যান্য লেফট যারা রয়েছে, কোথাও কি হিন্দু বা হিন্দু শক্তিকে একটু কি দুর্বল করে দিয়েছে? এবং যেভাবে জঙ্গিরা হাইলি উইপানাইজড, এইরকম বিভৎস উইপানাইজড জায়গায়, নিরস্ত্র এই জায়গায়, এবং ন্যারেটিভগত ভাবে চায়নার সমস্ত আর্মস পাওয়া গেছে, চায়নার সমস্ত আর্মস পাওয়া গেছে এই মানে একদম, জঙ্গিদের কাছে একদম সেটা রিপোর্টে বেরিয়েছে, এবং এই চায়নার সাথে দোল খাচ্ছিল আমাদের মোদি। সে তো ভারতের কংগ্রেস দোল আমলে খাচ্ছিল। চায়নার আরে সঙ্গে ভাই, ভালো সম্পর্ক। এগুলো সার্চ এন্ড সিজার হচ্ছে না কেন? এত দ্বিচারিতা কেন? সার্চ এন্ড সিজার হচ্ছে না কেন? এখনই বলছেন শঙ্কুদা? ডিপ্লোমেসি করতে হবে, না, না, সার্চ এন্ড এখনই সিজার বলছেন হচ্ছে না লড়াই কেন? করতে হবে। আপনারা সার্চ এন্ড খেটে সিজার আছেন হচ্ছে পুরো। না কেন? আপনারা আপনাকে বলুন। অপ্রাসঙ্গিক হয়ে আছেন, চুপ না, করে বসে আমরা আছেন। এটাই বলতে চাইছি, আপনারা এইরকম প্রাসঙ্গিক হলে দেখা যাবে। এক সেকেন্ড, ইন্দিরা গান্ধীর বই পড়ুন, কাজে দেবে। গৌতম বাবু, এইখানেই ইয়েটা যে হাইলি উইপেনাইজড, সমস্ত দিক থেকে ন্যারেটিভ প্রস্তুত, এবং যেটা ঘটনা আপনিও জানেন, পাকিস্তানের পাশেও কিছু দেশ আছে, টার্কি বা বিভিন্ন নারং ঘুরিয়ে তুরস্ক। ফিরিয়ে, হ্যাঁ ওই তো তুরস্কর তার কথা মানেই তো বলছি। টার্কি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি এই তুরস্কটা ধরনের জানি। ন্যারেটিভ থাকে, হ্যাঁ, ঠিকই তো বলছেন। সেকুলার বা হচ্ছে লেফট উইং একটা ন্যারেটিভ, কোথাও কি এটা হিন্দু শক্তিকে সব দিক থেকে দুর্বল করে দেয় না? মানে যেভাবে তো মানে মুড়ি মুড়কির মতো মারলো, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোথাও কি মনে হয় এই রাজনীতির ডিসকোর্সটাও আগামী দিনে ভেবে দেখা উচিত, বিশেষভাবে কংগ্রেসকে? আমি কিন্তু একটা কথা প্রত্যেককেই বলবো, যে আমাদের লড়াইটা কিন্তু 140 কোটি মানুষের সঙ্গে পাকিস্তানের। একদম ঠিক, এই জায়গাটা থেকে কিন্তু আমাদের কেউ সরলে চলবে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। একদম। কিন্তু মনে রাখতে হবে আমাদের ভারতীয় অপশক্তি এবং পাকিস্তান অপশক্তি দুটোর বিরুদ্ধেই কিন্তু সরকারকে লড়াই করতে হচ্ছে। কারণ যে সমস্ত জঙ্গিরা এখান থেকে বেরিয়ে গেছে বা সহযোগিতা করছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দিয়ে আমরা জেনেছি, সেখানে ভারতবর্ষ কাশ্মীরের কিছু মানুষ তো নিশ্চয়ই তার সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলে সেটাকেও কিন্তু আইডেন্টিফাই করার ব্যাপার আছে। 12 দিনে 13 দিনের মধ্যে আমরা সেটা এখনো করতে পারিনি, এটা সত্যি কথা। কিন্তু আমরা এটাকে বলবো, দ্বিতীয়ত কথা হচ্ছে আবার পাশাপাশি মনে রাখতে হবে যে 22 এপ্রিল কিন্তু নির্বিচারে গুলি হয়নি, সেখানে টার্গেট কিলিং, বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষকে গুলি করা হয়েছে, এটাও আবার সত্যি কথা। আরে বিশেষ বলুন, হিন্দু বলতে আপত্তি আছে? এই আপনাদের এই সমস্ত অ্যাপ্রোচের জন্যই আজকে এই অবস্থা হয়েছে, হিন্দুরা অ্যাটাক হচ্ছে। আমি সেদিন অনুপম খেরের সাথে একটা অনুষ্ঠানে ছিলাম, ভাই একটু আমি অনুপম খেরের সাথে ছিলাম। অনুপম খের কাশ্মীরি পণ্ডিত, পুরো কাশ্মীরি পণ্ডিতদের তখন মেরেছিল, আবার রিল চালাচ্ছে, কাশ্মীরি পণ্ডিতদের ব্যাপারে কাশ্মীরি পণ্ডিতদের তখন প্রোটেকশন দিতে পারেনি, এই বাইনারি পলিটিক্স বন্ধ করো, এই বাইনারি বন্ধ করো, এই বাইনারি যেটা ঘটনা সেটাই বলতে হবে। পাকিস্তানের ফ্ল্যাগ আছে কি তোমার বাড়িতে? তোমার বাড়িতে নেই, আমাদেরও নেই। তুমি তো ভালোবাসা উঠে উঠেছে নেই তোমার তো, ফ্ল্যাগের জন্য। ফ্ল্যাগ আছে তো, দেখলাম তো আমরা, আমাদের তো গৌতম দুটো কিছু দেখি। বলতে চাইছেন? মানে আর কি বলবেন? কাশ্মীরিরা পর্যন্ত ওখানে মানে মিছিল করেছে, এটা হেজিটেশন হয় মিছিল মানে করেছে কাশ্মীরিরা। হিন্দুদের উপর টার্গেট কিলিং হলে হিন্দু মুসলিম আনতে উভয় এক অসুবিধা, পশ্চিমবঙ্গে এবং গোটা আরে হিন্দু ভারতবর্ষে। বলতে না আটকে যাচ্ছে মহারাষ্ট্র, আর কেন আটকে যাচ্ছে? ওই যে উনি বলছেন গৌতম দা, মানে দ্বিজাতি তত্ত্ব মেনেই তো দেশটা উনি তো ভাগ হয়েছে। ঠিকই বলেছেন, 140 কোটির বিরুদ্ধে পাকিস্তানের লড়াই। এটা বলতে অসুবিধা হচ্ছে হ্যাঁ, তোমাদের? বলুন। এটা আমি বললেই নেই, শুধু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও সে কথাই বলেছেন। না, সেটা শঙ্কুদা মনে করেন না। আরে ওখানে হিন্দুদের মেরেছে, এটা বলুন। 140 কোটির বিরুদ্ধে এই পাকিস্তানের 140 কোটি লড়বে, এটা বলুন। হিন্দুদের জন্য লড়বে, তো কি অসুবিধা আছে? আরে ভাই 140 কোটি বলো না, দেশটা কি ভাগ করতে চাইছো? ভাগ করছি না তো, দেশ ভাগ করতে চাইছেন বিজেপি, তোমরা করে দিয়েছো কংগ্রেস, বিজেপি ভাগ করতে চাইছে দেশ, সম্পত্তির মতো এটা দেশ তাহলে যদি বানিয়েছো। এজেন্ডা থাকে বলতে আর পারে, কাশ্মীরটা ছেড়ে দিয়েছো, যদি এজেন্ডা থাকে বলতে পারে। হ্যাঁ, এজেন্ডা নিয়ে আছে নিশ্চয়ই। আচ্ছা, আমরা আজকে সময় অতিক্রান্ত এই পর্যন্তই থাকি। সময় তবে শেষ করে দিলি। ঠিক কথা, রাজনৈতিক ব্যবস্থায় কতগুলো জায়গায় দ্বিজাতি তত্ত্ব যেমন একটা বিষয় হিসেবে আসছে, পাকিস্তান এটা একটা এমন একটা দেশ যেটাকে ব্যর্থ করতে গেলে 140 কোটি ইউনিটি দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাহ। কিন্তু সবাইকে এটা প্রমাণ করতে হবে যে দেশপ্রেম, দেশ আগে, একদম। মজহব বা কম নয়, ধর্মও নয়। মজহব কম এর প্রশ্নটা যদি চলে আসে তাহলে 140 United we stand, divided we fall। ডেফিনেটলি দারুণ। একটা পরিস্থিতি, এটা এবং বিজেপি বুঝলেই ভালো। সর্বভাবে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর, আবারও বলি, কৌশলগতভাবে সংযম, কিন্তু স্ট্রাইক কিছু না কিছু হতে চলেছে। আজকে আবারও ওই কথাটা বলছি, কিছু না কিছু হতে চলেছে, এবং মিলিটারি স্ট্রাইক বলতেই যেটাকে বোঝায়
কিছু না কিছু হতে চলেছেই, এবং যেটা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। এবং কাশ্মীরের প্রসঙ্গে চেষ্টা করব এটাই, একজন একটা ভিডিও দেখছেন 24 দুদিন ঘুমোতে পারিনি, সে নিজে কাশ্মীরের একজন হয়ে বলছে যে এত বেইমানি করেছে সেখানকার মানুষ, যে সেখানকার মানে আমি তো প্রথমে বললাম যে একটা কাশ্মীরকে উন্নত করার জন্য গোটা দেশের বহু মানুষের পকেট থেকে টাকা খরচা হচ্ছে, প্রচুর টাকা খরচা করে কাশ্মীরে যাচ্ছে, তাদেরকে মেরেছে, অথচ তারা জীবিত থাকবে আর ঘুরতে গিয়ে তাদেরকে সমৃদ্ধ করার জন্য কেউ মারা যাবে, এইটা কিন্তু কোনো ভারতবাসী মেনে নেওয়া সম্ভব নয়, তার মধ্যে দেশপ্রেম থাকলে। এটা কিন্তু সত্যি কথায় এই তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসছে, এবং কাশ্মীরের গুটি কয়েক, এমনকি আমরা ওই মোমবাতি মিছিল ওগুলোও বলছে না, এরকম যারা আর কি বলছেন, তথ্য দিয়ে তারা করছেন, এবং কাশ্মীরের একটা বড় অংশ র্যাডিক্যালাইজড হয়ে রয়েছে দীর্ঘদিন। 80-র দশকের থেকে শুরু হয়েছিল, 90 দশক থেকে এটা তীব্র মোমেন্টাম নিয়েছে। এরকম হাইলি র্যাডিক্যালাইজ জায়গায় সেনাবাহিনীকে এবং যৌথ বাহিনী NIA তারাকে তো তদন্ত করছে, এবং নিঃসন্দেহে গ্রেপ্তার হবে যারা সেখানে, তারা ধরা পড়বে যেসব জঙ্গিরা এখনো পালাতে পারেনি। ধন্যবাদ আশুতোষ চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, সাধারণ সম্পাদক শঙ্কুদেব পান্ডা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক উত্তরবঙ্গ থেকে যোগ দিয়েছিলেন গৌতম দত্ত, আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।